স্টেশনে কাজ করা কুলির সাথে আইপিএস মেয়েটি যা করলে তা দেখে মানবতাও কেঁদে ফেলল। এটি প্রয়াগরাজ জাংশনের একটি সত্য কাহিনী। প্রয়াগরাজ জাংশনের সকালটা সব সময়কার মতোই ব্যস্ততায় ভরা ছিল। প্ল্যাটফর্ম নম্বর 3-এ এইমাত্র একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এসে থেমেছিল এবং যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাইরে বেরোচ্ছিল। কেউ তাড়াহুড়ো করছিল, কেউ ফোনে কথা বলতে বলতে রাস্তা করে নিচ্ছিল, আর কিছু মানুষ তাদের মালামাল নিয়ে কুলিদের ডাকছিল। লাল উর্দি পরা কুলিরা ভিড়ের মধ্যে ক্ষিপ্রতার সাথে ঘুরে বেড়াচ্ছিল, কারণ প্রতিটি ট্রেন তাদের জন্য দিনের উপার্জনের একটি নতুন সুযোগ নিয়ে আসত। তাদেরই একজন ছিল রবি কুমার, যে মাথায় ভারী স্যুটকেস নিয়ে সাবধানে এগিয়ে যাচ্ছিল। রবির চেহারা ছিল সাধারণ, কিন্তু তার চোখে ক্লান্তির সাথে এক অদ্ভুত শান্তি দেখা যেত। বছরের পর বছর স্টেশনে কাজ করতে করতে সে মানুষের স্বভাব চিনতে শিখে গিয়েছিল। কে তাড়াহুড়োয় আছে, কে কষ্টে আছে, আর কার সত্যিই সাহায্যের প্রয়োজন। মালপত্র নিচে রেখে সে হেসে টাকা নিল এবং না গুনেই পকেটে রেখে দিল। তার জন্য প্রতিটি দিন প্রায় একই রকম হতো। সকালে কাজ, দুপুরে ক্লান্তি, আর সন্ধ্যায় প্ল্যাটফর্মের কোণায় বসে কিছুক্ষণ মনের প্রশান্তি। ঠিক সেই সময় স্টেশনের প্রধান প্রবেশপথে সামান্য চাঞ্চল্য দেখা দিল। পুলিশের দুজন জওয়ান দ্রুত ভেতরে এলেন এবং তাদের পেছনে একটি সরকারি গাড়ি এসে থামল। মানুষের নজর স্বাভাবিকভাবেই ওদিকে চলে গেল। গাড়ি থেকে খাঁকি উর্দি পরা এক তরুণী নামলেন, যার কাঁধের উজ্জ্বল নক্ষত্রগুলো পরিষ্কার বলে দিচ্ছিল যে তিনি একজন আইপিএস অফিসার। তার নাম ছিল অদিতি সিং। তিনি কোনো আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য নয়, বরং যেন কোনো বিশেষ কারণে স্টেশনে এসেছিলেন। অদিতি দ্রুত পায়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন, কিন্তু তার নজর ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল। তিনি প্রতিটি মুখ মনোযোগ দিয়ে দেখছিলেন, তারপর এগিয়ে যাচ্ছিলেন। স্টেশন মাস্টার এসে সেলাম করলেন এবং আসার কারণ জানতে চাইলে তিনি হেসে বললেন যে তিনি শুধু স্টেশনের অবস্থা দেখতে চান। কথাটি সাধারণ ছিল, কিন্তু তার চোখের অস্থিরতা বলে দিচ্ছিল যে তিনি শুধু পরিদর্শনের জন্য আসেননি। ওদিকে রবি পরবর্তী সাওয়ারি খুঁজতে খুঁজতে প্ল্যাটফর্মের অন্য প্রান্তের দিকে যাচ্ছিল। চলতে চলতে তার নজর হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা অদিতির ওপর পড়ল। সে মাত্র এক পলকের জন্য দেখল এবং তারপর নজর সরিয়ে নিল, কারণ বড় অফিসারদের থেকে দূরত্ব বজায় রাখা সে অভ্যেসে পরিণত করে নিয়েছিল। কিন্তু কয়েক কদম এগিয়ে যাওয়ার পর তার মনে হল যে ওই মুখটা যেন খুব চেনা। সে পলক কয়েকের জন্য থামল, পেছনে ফিরে আবার দেখতে লাগল, কিন্তু ভিড়ের কারণে পরিষ্কার দেখা গেল না। অদিতিও সেই দিকেই এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর রবির ওপর আটকে গেল। লাল উর্দি, ঝুঁকে থাকা কাঁধ এবং সেই শান্ত হাঁটার ভঙ্গি, যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ আকার ধারণ করল। তিনি কয়েক সেকেন্ড ওখানেই দাঁড়িয়ে থাকলেন। তার মুখে বিস্ময় এবং বিশ্বাসের এক মিশ্র ছবি ফুটে উঠল, যেন তিনি নিজেকেই জিজ্ঞেস করছিলেন যে সত্যিই কি সেই মানুষটি তার সামনে আছে, যাকে তিনি বছরের পর বছর ধরে খুঁজছেন। রবি এবার পুরোপুরি থেমে গেল। সে আবারও মনোযোগ দিয়ে অদিতির দিকে তাকাল। মুখটা পরিচিত মনে হচ্ছিল, কিন্তু উর্দি এবং সময় সেই চেনা মুখটাকে আবছা করে দিয়েছিল। সে ভাবতে লাগল যে শেষ পর্যন্ত এই মহিলাকে সে কোথায় দেখেছে। স্মৃতিরা যেন ধীরে ধীরে দরজায় কড়া নাড়তে লাগল, কিন্তু তখনও ছবিটা পরিষ্কার হয়নি। সে আন্দাজও করতে পারেনি যে পরবর্তী কয়েক মিনিট তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। ভিড়ের মাঝে দুজনের নজর এক মুহূর্তের জন্য মিলল। অদিতি হালকা পায়ে তার দিকে এগিয়ে গেলেন এবং রবি স্বাভাবিকভাবেই সোজা হয়ে দাঁড়াল। তার মনে সম্মানও ছিল, আমার সামান্য ভয়ও ছিল। কিন্তু অদিতির মুখে কোনো আনুষ্ঠানিক কঠোরতা ছিল না, বরং ছিল পুরনো চীনা কাউকে খুঁজে পাওয়ার মতো কোমলতা। প্ল্যাটফর্মের আওয়াজ তখনও প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের চারপাশের সময় যেন কিছুটা থমকে গেল। তাকে দেখে অদিতির মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল, যেন কোনো হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেয়েছেন। আর রবি তখনও ভাবছিল যে কেন এই মুখটা তার হৃদয়ের এত পরিচিত মনে হচ্ছে। রবির চোখে ফুটে ওঠা সামান্য চেনা আভাস তাকে অজান্তেই বহু বছর পেছনে নিয়ে গেল। প্রয়াগরাজ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চাঁদপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে মেঠো পথ আর মাটির ঘরের মাঝে একটি সরকারি স্কুল দাঁড়িয়েছিল। সেই স্কুলটিই ছিল গ্রামের শিশুদের স্বপ্নের প্রথম সিঁড়ি। সকালের ঘণ্টা বাজতেই শিশুরা ধুলোমাখা মাঠে কাতার দিয়ে দাঁড়িয়ে যেত এবং প্রার্থনা দিয়ে দিন শুরু হতো। সেই স্কুলের সপ্তম শ্রেণীতে রবি এবং অদিতি প্রথমবার একই বেঞ্চে বসেছিল। রবি পড়াশোনায় ঠুকর ছিল
এবং বিশেষ করে গণিত ছিল তার প্রিয় বিষয়। শিক্ষক প্রায়ই তাকে ব্ল্যাকবোর্ডে অঙ্ক সমাধান করতে ডাকতেন এবং বাকি ছাত্ররা মনোযোগ দিয়ে দেখত। অদিতি পরিশ্রমী ছিল, কিন্তু গণিতের কঠিন অঙ্কে তালগল পাকিয়ে ফেলত। ধীরে ধীরে সে রবির কাছে সাহায্য চাইতে শুরু করল এবং এখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু হল। স্কুলের পর দুজনে প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে অঙ্ক সমাধান করত এবং ভবিষ্যৎ নিয়ে গল্প করত। গ্রামটা ছোট ছিল, তাই সবাই সবাইকে চিনত। রবির বাড়ি ছিল অত্যন্ত সাধারণ, মাটির দেওয়াল, টিনের চাল আর আঙিনায় রাখা পুরনো টিউবওয়েল। তার বাবা মজুরি করতেন এবং মা অন্যের বাড়িতে কাজ করতেন, কিন্তু ছেলের পড়াশোনা নিয়ে দুজনেই অত্যন্ত গম্ভীর ছিলেন। অন্যদিকে অদিতির পরিবার কিছুটা উন্নত অবস্থায় ছিল, তবুও সে কখনো রবির সাথে ব্যবহারে কোনো পার্থক্য রাখেনি। দুজনের কাছে স্কুলই ছিল সেই জায়গা যেখানে সমানভাবে স্বপ্ন দেখা যেত। একদিন মিশ্র স্যার ক্লাসে জিজ্ঞেস করলেন যে বড় হয়ে কে কি হতে চায়। কেউ পুলিশ হওয়ার কথা বলল, কেউ ডাক্তার। যখন রবির পালা এলো, সে ইতস্তত করে বলল যে সে অফিসার হতে চায়, যাতে তার মা বাবাকে আর পরিশ্রম করতে না হয়। পুরো ক্লাস কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল, কারণ তার কথার মধ্যে সততা ছিল। অদিতি সেদিন হাসতে হাসতে বলেছিল যে তুমি যদি অফিসার হও তবে আমিও হব। দুজনেই এটাকে মজা ভেবে হেসে ফেলেছিল, কিন্তু সম্ভবত সেই মুহূর্তেই দুটি স্বপ্নের দিশা ঠিক হয়ে গিয়েছিল। স্কুলের দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। পরীক্ষার সময় রবি অদিতিকে অনেকক্ষণ ধরে পড়াত এবং বদলে অদিতি তাকে ইংরেজির পাঠ বুঝতে সাহায্য করত। দুজনের এই অংশীদারিত্ব পুরো ক্লাসে উদাহরণ হয়ে গিয়েছিল। মিশ্র স্যার প্রায়ই বলতেন যে প্রকৃত বন্ধু সেই যে অন্যকে এগিয়ে দেয়। তখন কেউ ভাবেনি যে জীবন একদিন এই দুজনকে সম্পূর্ণ আলাদা পথে পাঠিয়ে দেবে। কিন্তু অষ্টম শ্রেণীতে পৌঁছতে পৌঁছতে রবির ঘরের পরিস্থিতি বদলাতে লাগল। তার বাবার শরীর খারাপ থাকতে শুরু করল এবং কাজ কমে গেল। ঘরের আয় হঠাৎ করে কমে গেল, যার প্রভাব ধীরে ধীরে রবির পড়াশোনায় পড়তে লাগল। সে আগের মতো হাসত না এবং অনেক সময় স্কুলে দেরি করে পৌঁছত। অদিতি এই পরিবর্তন সবথেকে আগে বুঝতে পারল, কারণ সে তাকে সবথেকে ভালো চিনত। এক বিকেলে স্কুল থেকে ফেরার পথে অদিতি জিজ্ঞাসা করল কেন সে মনমরা হয়ে থাকে। প্রথমে রবি এড়িয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সত্যিটা বলেই ফেলল যে ঘরের অবস্থা ভালো নয় এবং হয়তো তাকে পড়াশোনা ছাড়তে হতে পারে। এই কথা শুনে অদিতি কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। সে প্রথমবার অনুভব করল যে স্বপ্ন শুধু পরিশ্রম দিয়ে নয়, পরিস্থিতির সাথে লড়াই করেও সফল করতে হয়। সেদিন দুজনে সারা রাস্তা চুপচাপ হেঁটে গেল। ডুবন্ত সূর্যের আলো খেতে ছড়িয়ে পড়ছিল এবং বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল। যাওয়ার সময় রবি হাসার চেষ্টা করে বলল, তুমি পড়াশোনা ছেড়ো না, তুমি নিশ্চয়ই অনেক বড় হবে। অদিতি মাথা নাড়ল, কিন্তু তার মনে ভয় ঢুকে গেল যে সম্ভবত এই সাথে থাকা আর বেশি দিন টিকবে না। চাঁদপুর গ্রামে শীতের শুরু হয়ে গিয়েছিল, কিন্তু রবির ঘরের পরিবেশ আগের মতো ছিল না। তার বাবার শরীর ক্রমাগত খারাপ হতে থাকল এবং কাজে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেল। ঘরের আয় হঠাৎ থমকে গেল, অথচ ওষুধ আর চিকিৎসার খরচ বাড়তেই থাকল। আগে যে ঘর হাসিতে ভরে থাকত, এখন সেখানে চিন্তা আর নীরবতা বাসা বাঁধতে লাগল। রবি স্কুলে তো যেত, কিন্তু তার মন বইয়ের চেয়ে বেশি ঘরের পরিস্থিতির উপর থাকত। ধীরে ধীরে সে স্কুলের পর ছোটখাটো কাজ করতে শুরু করল। কখনো খেতে মজুরি, কখনো দোকানে মালামাল তোলা, যে কাজই পেত সে করে নিত। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত এবং তারপর পড়তে বসত। কিন্তু শরীর আর মন দুজনেই সঙ্গ দিচ্ছিল না। মিশ্র স্যার তার ক্লান্তি দেখে ফেলেছিলেন এবং অনেকবার বুঝিয়েছিলেন যে পড়াশুনো ছেড়ো না, কিন্তু পরিস্থিতি বইয়ের ভাষা বোঝে না। একদিন স্কুলের ফি জমা দেবার শেষ তারিখ ছিল। পুরো ক্লাস নিজের রসিদ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু রবি চুপচাপ নিজের জায়গায় বসে রইল। অদিতি যখন জিজ্ঞেস করল, সে নজর নিচু করে নিল। সেদিন প্রথমবার তার লজ্জা অনুভব হল যে সে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য লড়াই করছে। স্কুল থেকে ফেরার পথে সে সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন তাকে ঘরের দায়িত্ব নিতেই হবে। তার জন্য স্বপ্নের বলিদান দিতে হলেও সে দেবে। কিছুদিন পর সে আর স্কুলে এলো না। প্রথম দিন সবাই ভাবল অসুস্থ হবে, দ্বিতীয় দিনে অপেক্ষা করা হলো। কিন্তু যখন এক সপ্তাহ কেটে গেল, অদিতি অস্থির হয়ে উঠল। সে নিজে তার বাড়িতে পৌঁছে গেল। সেখানে সে দেখল যে রবি বাইরে বসে ওষুধের প্রেসক্রিপশন দেখছে এবং ঘরের ভেতর তার মা দুশ্চিন্তায় ডুবে আছেন।
সেই মুহূর্তেই সে বুঝতে পারল রবি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রবি শান্ত গলায় জানাল যে সে এখন শহরে গিয়ে কাজ করবে। সে এই কথাটি এমনভাবে বলল যেন এটি কোনো বড় সিদ্ধান্ত নয়, বরং বাধ্যবাধকতা। অদিতি তাকে অনেক বোঝাল যাতে সে পড়াশোনা চালিয়ে যায়, কিন্তু রবি জানত যে ঘরের এখন তাকে প্রয়োজন। যাবার সময় সে তার বইগুলো অদিতিকে দিয়ে দিল এবং বলল, তুমি এগুলো সামলে রেখো, যখন অফিসার হবে তখন মনে রেখো যে আমরা একসাথে পড়তাম। তার হাসিটা ম্লান ছিল, কিন্তু চোখে ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল। গ্রাম ছাড়ার দিন সকালে বাস স্ট্যান্ডে দুজনে শেষবারের মতো দেখা করল। কোনো বড় প্রতিশ্রুতি দেওয়া হলো না, কোনো ফিল্মি সংলাপ বলা হলো না, শুধু একটি লম্বা নীরবতা ছিল, যাতে অসম্পূর্ণ স্বপ্ন আর না বলা কথা লুকিয়েছিল। বাস চলতে শুরু করলে অদিতি দূরে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখতে লাগল। তার মনে হল যেন তার জীবনের একটি অংশ হঠাৎ পেছনে ফেলে গেল। শহরে পৌঁছে রবি মজুরি শুরু করল। শুরুতে সবকিছু নতুন এবং কঠিন ছিল। সারাদিন কাজ আর রাতে ক্লান্তি, এটাই তার রুটিন হয়ে গেল। পড়াশোনার বইগুলো ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হল। সময় বয়ে চলল এবং জীবন তাকে এতটা ব্যস্ত করে দিল যে সে স্বপ্ন দেখাই কমিয়ে দিল। সে শুধু জানত যে ঘর চলছে, এটাই যথেষ্ট। এদিকে অদিতি পড়াশোনা চালিয়ে গেল। প্রতিটি পরীক্ষার সময় তার রবির বলা কথাটি মনে পড়ত, তুমি নিশ্চয়ই অনেক বড় হবে। সেই শব্দগুলোই তার কাছে প্রেরণা হয়ে গেল। সে মনে মনে ঠিক করল যে সে যদি কখনো সফল হয় তবে তার সেই বন্ধুকে অবশ্যই খুঁজবে যে নিজে পেছনে থেকে তাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল। প্রয়াগরাজ জাংশনের প্ল্যাটফর্ম নম্বর ৩ আবার নিজের কোলাহলে ফিরে এসেছিল, কিন্তু রবির মন আর কাজে বসছিল না। কিছুক্ষণ আগে যে আইপিএস অফিসারকে সে দেখেছিল তার মুখটি বারবার তার মাথায় আসছিল। তার মনে হচ্ছিল যে সে এই মুখটি কোথাও আগে দেখেছে, কিন্তু সময় আর পরিস্থিতি স্মৃতিকে আবছা করে দিয়েছিল। সে মালামাল তোলার সময়ও বারবার সেই দিকে নজর দিচ্ছিল যেখানে অদিতি দাঁড়িয়ে যাত্রীদের সাথে কথা বলছিলেন। অদিতি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তার পায়ে কোনো তাড়াহুড়ো ছিল না, বরং ছিল এক সতর্কতা, যেন তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সত্যিই কি সেই যাকে তিনি বছরের পর বছর মনে করে এসেছেন। কাছে এসে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। রবি সম্মানের সাথে মাথা নিচু করল, কারণ উর্দির প্রতি শ্রদ্ধা জানানো তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু যেমনই সে মাথা তুলল, দুজনের চোখাচোক্ষি হল এবং সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। রবি মনোযোগ দিয়ে তার মুখের দিকে তাকাল। চোখগুলো চেনা মনে হল, হাসিটাও কোথাও দেখা বলে মনে হল, কিন্তু উর্দি আর আত্মবিশ্বাস সেই চেনা জানাকে আটকে দিয়েছিল। সে সামান্য দ্বিধায় পড়ে গেল। অদিতি ধীরস্থিরভাবে জিজ্ঞেস করলেন, তুমি রবি না, চাঁদপুর গ্রাম থেকে? গ্রামের নাম শুনতেই তার মুখের ভাব বদলে গেল। এখন স্মৃতিরা দ্রুত ফিরে আসতে লাগল, কিন্তু সে তখনও পুরোপুরি নিশ্চিত ছিল না। অদিতি সামান্য হাসলেন এবং বললেন, সরকারি স্কুল, ৭ম ক্লাস, গণিতে পুরো ক্লাসকে বোঝানো সেই ছেলেটা। এটি শোনামাত্রই রবির চোখ বড় বড় হয়ে গেল, যেন কেউ হঠাৎ পুরনো দিনের জানালা খুলে দিল। সে কয়েক মুহূর্ত কিছু না বলে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীর গলায় বলল, অদিতি। তার স্বরে বিস্ময়ও ছিল, আবার বিশ্বাসও ছিল, যেন সে নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা আইপিএস অফিসার সেই তার ছোটবেলার বন্ধু। দুজনে কয়েক মুহূর্ত শুধু হাসতে থাকলেন। চারপাশের ভিড় নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু তাদের জন্য সেই মুহূর্তটি পুরোপুরি ব্যক্তিগত হয়ে গেল। রবির মুখে সামান্য ইতস্তত ভাব চলে এলো। সে নিজের পোশাকের দিকে তাকাল এবং বলল, আমি চিনতে পারিনি, এত বছর হয়ে গেল। অদিতি সহজভাবে জবাব দিলেন, আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তোমার হাঁটার ধরন আর চোখ দুটো একদমই বদলায়নি। রবি বুঝতে পারছিল না কি বলবে। সে খুশিও ছিল, আবার কিছুটা অপ্রস্তুত ছিল। তার মনে হল যে জীবন দুজনের মাঝে অনেক বড় পার্থক্য তৈরি করে দিয়েছে। সে হালকা রসিকতা করে বলল, তুমি তো সত্যিই অফিসার হয়ে গেলে, আর আমি? তার কথাটি অসম্পূর্ণ থেকে গেল। অদিতি সাথে সাথে মাঝপথে বললেন, আর তুমি সেই মানুষ যে আমাকে হার মানতে দাওনি। তার শব্দগুলোতে কোনো দয়া ছিল না, ছিল শুধু প্রকৃত সম্মান। ধীরে ধীরে কথা শুরু হল এবং পুরনো দিনের কথা বেরিয়ে আসতে লাগল। দুজনেই অনুভব করলেন যে সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু তাদের স্মৃতিগুলো আজও আগের মতোই আছে। অদিতি জিজ্ঞেস করলেন যে সে এখানে কতদিন ধরে কাজ করছে, এবং রবি সরলভাবে তার জীবনের গল্প শোনাল, কোনো অভিযোগ ছাড়া, কোনো দুঃখ না দেখিয়ে।
তার সারল্য দেখে অদিতি কয়েক মুহূর্ত চুপ হয়ে গেলেন, কারণ তিনি অনুভব করলেন যে এটি সেই ছেলে যে প্রতিকূলতা সত্ত্বেও নিজের সততা হারায়নি। পাশ দিয়ে চলে যাওয়া ট্রেনের বিকট শব্দে তাদের কথা থামল। অদিতি প্ল্যাটফর্মের দিকে তাকালেন এবং তারপর রবিকে বললেন, আমি তোমার সাথে আবার দেখা করতে চাই, শান্তিতে কথা বলার জন্য। রবি হালকা মাথা নাড়ল, কিন্তু তার মনে তখনও বিস্ময় কাজ করছিল। তার মনে হলো যেন জীবন হঠাৎ কোনো পুরনো পাতায় ফিরে এসেছে। অদিতি যখন এগিয়ে গেলেন, রবি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখতে লাগল। তার মুখে এখন ক্লান্তি নয়, বরং চিন্তা ছিল। সে অনুভব করল যে জীবন পথ আলাদা করে দিলেও কিছু সম্পর্ক সময়ের কাছে হারে না, তারা শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করে। পরিচয়ের সেই ছোট মুহূর্তের পরও প্ল্যাটফর্মের জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকল, কিন্তু রবির ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে কাজ তো আগের মতোই করছিল, কিন্তু এখন তার মনে পুরনো দিনের স্মৃতি বারবার ফিরে আসত। প্রতিবার যখন সে কোনো যাত্রীর মালামাল তুলত, তার অদিতির কথা মনে পড়ে যেত। সেই স্কুল, সেই স্বপ্ন আর সেই অসম্পূর্ণ পথ। সে বুঝতে পারছিল না যে এত বছর পর হঠাৎ ভাগ্য তাদের কেন আবারও মেলাল। পরদিন বিকেলে অদিতি সত্যি স্টেশনে ফিরে এলেন। এবার তিনি অফিসিয়াল পরিদর্শনের বদলে সাধারণ পোশাকে ছিলেন, যাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কথা বলতে পারেন। রবি প্ল্যাটফর্মের ধারে বসে চা খাচ্ছিল। তাকে দেখে তিনি হাসলেন এবং পাশে এসে বসলেন। রবি কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, কারণ সে কখনো ভাবেনি যে একজন আইপিএস অফিসার তার সাথে এভাবে সহজ হয়ে বসবেন। কথোপকথন ধীরে ধীরে শুরু হল। অদিতি তাকে শহরে আসার পরের জীবন নিয়ে জিজ্ঞেস করলেন। রবি কোনো অভিযোগ ছাড়াই সবকিছু জানাল, মজুরি, লড়াই, স্টেশনে কাজ আর ঘরের দায়িত্ব। তার কণ্ঠে দুঃখ কম এবং পরিস্থিতি মেনে নেওয়ার ভাব বেশি ছিল। সে তার গল্প এমনভাবে বলছিল যেন এটি জীবনের সাধারণ অংশ। অদিতি মনোযোগ দিয়ে শুনছিলেন, কারণ তিনি অনুভব করছিলেন যে রবি পরিস্থিতির কাছে হার মানেনি, বরং চুপচাপ তা মেনে নিয়েছে। সেই সময় পাশে কিছু কুলিদের বাচ্চাদের পড়াশোনা করতে দেখা গেল। স্টেশনের এক কোণায় স্থানীয় কিছু মানুষ গরিব বাচ্চাদের জন্য একটি ছোট পড়াশোনা কেন্দ্র শুরু করেছিলেন। বাচ্চারা মাটিতে বসে হোমওয়ার্ক করছিল। তাদের মধ্যে একটি বাচ্চা গণিতের অঙ্কে আটকে গেলে রবি স্বাভাবিকভাবেই উঠে তার কাছে চলে গেল এবং বুঝিয়ে দিতে লাগল। কয়েক মিনিটেই বাচ্চাটি হেসে উঠল। অদিতি দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন এবং তার মুখে গর্বের এক হালকা আভা দেখা দিল। তিনি বুঝতে পারলেন যে সময়ে রবির পেশা বদলে দিয়েছে, কিন্তু তার আসল পরিচয় আজও একই আছে, অন্যকে এগিয়ে দেওয়া এক মানুষ। তিনি ধীরে বললেন, তুমি আজও আগের মতোই পড়াও। রবি হাসি মুখে বলল, অভ্যেস তো আর যায় না। কিন্তু অদিতির মনে সেই মুহূর্তেই একটি চিন্তা জন্ম নিয়েছিল, যে সম্ভবত রবির জীবনের দিশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। কিছুদিন ধরে অদিতি নিয়মিত স্টেশনে আসতে লাগলেন। তিনি কুলি এবং ওখানে কাজ করা মানুষদের থেকেও রবি সম্পর্কে জিজ্ঞেস করলেন। প্রত্যেকেই এক কথা বলল, রবি পরিশ্রমী, সৎ এবং কখনও কারো সাথে খারাপ ব্যবহার করে না। এটি শুনে অদিতি নিশ্চিত হলেন যে রবি শুধু পরিস্থিতির শিকার নয়, বরং শক্তিশালী চরিত্রের এক মানুষ। এক সন্ধ্যায় তিনি রবিকে বললেন, আমি তোমাকে সাহায্য করতে চাই। এটি শোনামাত্রই রবি গম্ভীর হয়ে গেল এবং বলল, সাহায্যের দরকার নেই, আমি ভালো আছি। তার স্বরে আত্মসম্মান পরিষ্কার ঝরে পড়ছিল। অদিতি হাসলেন এবং বললেন, আমি তোমাকে বদলাতে চাই না, শুধু তোমাকে সেই মানুষটা হতে সাহায্য করতে চাই যা তুমি আগে ছিলে। রবি কয়েক মুহূর্ত চুপ থাকল। সে প্রথমবার অনুভব করল যে এই কথোপকথন দয়া নয়, বরং বিশ্বাসে ভরা। অদিতি আরও বললেন যে স্টেশনের বাচ্চাদের পড়ানোর কাজ সে নিয়মিত কেন করে না। এটি শুনে রবি হালকা হাসিতে কথাটি এড়িয়ে যেতে চাইল, কিন্তু তার মনে এই চিন্তাটি গভীরভাবে গেঁথে গেল। সেই রাতে প্ল্যাটফর্মের আলোর নিচে দাঁড়িয়ে রবি অনেকক্ষণ ধরে ভাবতে লাগল। জীবন তাকে বাঁচতে শিখিয়ে দিয়েছে, কিন্তু সম্ভবত প্রথমবার কেউ তাকে আবার স্বপ্ন দেখার কথা মনে করিয়ে দিল। তার মনে হল যে সম্ভবত এই সাক্ষাৎটি শুধু পুরনো বন্ধুর সাথে দেখা করার জন্য নয়, বরং নতুন শুরুর জন্য হয়েছে। স্টেশনের সন্ধ্যায় এখন রবির কাছে আর আগের মতো রইল না। সারাদিন কাজ শেষ করে সে সরাসরি বাড়ি যেত না, বরং প্ল্যাটফর্মের সেই কোণায় চলে যেত যেখানে বাচ্চারা পড়তে বসত। শুরুতে সে শুধু তাদের দেখত, কিন্তু এখন বাচ্চারা নিজেরাই তাকে ডাকতে শুরু করল। কারো অঙ্ক বুঝতে হতো, কারো বাংলার পাঠ মুখস্থ করতে হতো।
রবি অজান্তেই তাদের মাঝে বসে পড়ত এবং ধীরে ধীরে বোঝাতে থাকত। সে অনুভব করল যে পড়ানোর সময় তার ক্লান্তি যেন উধাও হয়ে যায়। একদিন অদিতি দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন যে রবি বাচ্চাদের পড়ানোর সময় একদম বদলে যায়। তার গলায় আত্মবিশ্বাস চলে আসে, মুখে উজ্জ্বলতা ফিরে আসে এবং সে অত্যন্ত মন দিয়ে প্রতিটি বাচ্চাকে বোঝানোর চেষ্টা করে। তিনি সেই স্কুলের রবিকে দেখতে পাচ্ছিলেন যে একসময় পুরো ক্লাসের সাহায্য করত। সেই মুহূর্তে অদিতির বিশ্বাস হল যে রবির আসল পরিচয় আজও বেঁচে আছে। ক্লাস শেষ হবার পর অদিতি তার কাছে এলেন এবং বললেন, তুমি জানো বাচ্চারা তোমাকে রবি স্যার বলতে শুরু করেছে। রবি হালকা হাসল এবং বলল, স্যার বলো না, আমি তো শুধু সাহায্য করি। অদিতি গম্ভীর হয়ে বললেন, সাহায্য আর দায়িত্বের মধ্যে পার্থক্য আছে, আর তুমি দায়িত্ব পালন করছো। তার শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু রবির হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। পরের কয়েকদিনে বাচ্চার সংখ্যা বাড়তে থাকল। খবর ছড়িয়ে গেল যে স্টেশনে এক কুলি বাচ্চাদের বিনামূল্যে পড়ায়। আশেপাশের মানুষও তাদের বাচ্চাদের পাঠাতে শুরু করল। রবি প্রথমে কিছুটা ইতস্তত করছিল, কারণ তার মনে হতো সে শিক্ষক হওয়ার যোগ্য নয়। কিন্তু বাচ্চাদের ভরসা তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। এখন সে সন্ধ্যায় পড়ানোর আগে নিজে প্রস্তুতি নিতে শুরু করল, পুরনো নোটগুলো মনে করতে লাগল। এক সন্ধ্যায় অদিতি তাকে জিজ্ঞেস করলেন, যদি তোমাকে সুযোগ দেওয়া হয় তবে তুমি কি এটাকে নিয়মিত কাজ হিসাবে গ্রহণ করতে চাইবে? রবি কিছুক্ষণ চুপ থাকল। সে প্ল্যাটফর্মের দিকে তাকালো, যেখানে মানুষ দ্রুত নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর ধীরে থেকে বলল, ভয় লাগে যদি আবার অসম্পূর্ণ থেকে যায়। অদিতি শান্তস্বরে জবাব দিলেন, এবার তুমি একা নও। সেই রাতে রবি বাড়ি গিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকল। সে বহু বছর পর তার পুরনো বইগুলো বের করল, যেগুলো সে যত্ন করে রেখেছিল। পাতায় ধুলো জমেছিল ঠিকই, কিন্তু স্বপ্নগুলো আজও আগের মতোই ছিল। সে ঠিক করল যে সে রোজ সন্ধ্যায় নির্দিষ্ট সময় বাচ্চাদের পড়াবে। শুরুটা ছোট হলেও ক্ষতি নেই। পরদিন সে বাচ্চাদের জন্য সময় ঠিক করল এবং ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করল। স্টেশনের লোকেরাও সাহায্য করলেন, কেউ চক দিলেন, কেউ পুরনো চেয়ার। ধীরে ধীরে সেই ছোট কোণাটি একটি আসল ক্লাসের মতো দেখতে লাগল। প্রথমবার রবি অনুভব করল যে সে শুধু জীবন কাটাচ্ছে না, বরং কারো জীবন গড়ছে। যখন প্রথম নিয়মিত ক্লাস শেষ হলো, বাচ্চারা খুশি হয়ে ধন্যবাদ রবি স্যার বলে চলে গেল। এই শব্দটা শুনে সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তার চোখে সামান্য জল ছিল, কারণ বহু বছর পর তার মনে হলো সে নিজেকে আবার ফিরে পেয়েছে। দূরে দাঁড়িয়ে অদিতি হাসছিলেন। তিনি জানতেন এটি মাত্র শুরু। সময়ের সাথে সাথে স্টেশনের সেই ছোট পড়াশোনার জায়গাটি রবির রুটিনের সবথেকে জরুরি অংশ হয়ে গেল। এখন সে শুধু কাজ শেষ হবার পর সেখানে আসব না, বরং সারা দিন সেই সময়ের অপেক্ষা করত যখন বাচ্চারা তার ক্লাসে বসবে। প্ল্যাটফর্মের শোরগোল, ট্রেনের আওয়াজ আর যাত্রীদের ভিড়ের মাঝে বাচ্চাদের পড়াশোনা এক আলাদা জগৎ তৈরি করে দিয়েছিল। অনেক সময় পথ চলতি যাত্রীরাও দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেন যে একজন কুলি বাচ্চাদের এতটা ধৈর্য ধরে পড়াচ্ছেন। ধীরে ধীরে বাচ্চার সংখ্যা বেড়েই চলল। এখন মাটিতে বসার জায়গাও কম পড়তে লাগল। কেউ পুরনো শতরঞ্জি দিল, কেউ খাতা বই দান করল। স্টেশনের দোকানদাররাও সাহায্য করতে লাগলেন। রবি প্রথমবার অনুভব করল যে যখন কাজ সত্যি উদ্দেশ্যে করা হয়, তখন মানুষ নিজে থেকেই যুক্ত হতে থাকে। সে প্রতিটি বাচ্চার নাম মনে রাখতে শুরু করল এবং তাদের দুর্বলতা অনুযায়ী পড়াতে লাগল। একদিন অদিতি ক্লাসের মাঝখানে পৌঁছলেন। তিনি দেখলেন যে রবি বোর্ডে অঙ্ক বোঝাচ্ছে, আর বাচ্চারা অত্যন্ত মন দিয়ে তা শুনছে। ক্লাস শেষ হবার পর এক বাচ্চা বলল, রবি স্যার, আমিও বড় হয়ে অফিসার হব। এটি শোনা মাত্রই অদিতির চোখে উজ্জ্বলতা চলে এলো। তার মনে হল সময় যেন পুরো চক্র পূর্ণ করল। সেই একই স্বপ্ন যা একসময় রবি দেখেছিল, এখন সে অন্যের মাঝে তা জাগিয়ে তুলছে। সেই সন্ধ্যায় অদিতি গম্ভীরভাবে বললেন, এই জায়গাটা এখন ছোট পড়ছে। রবি হাসি মুখে জবাব দিল, স্টেশনই ভালো, এখানে সবাই আপন মনে হয়। কিন্তু অদিতি বোঝালেন যে বাচ্চারা যদি আরও ভালো পরিবেশ পায়, তবে তারা আরও অনেক দূরে গিয়ে যেতে পারবে। তিনি পরামর্শ দিলেন যে পাশে একটি ছোট ঘর ভাড়া নিয়ে নিয়মিত ক্লাস শুরু করা হোক। রবি প্রথমে দ্বিধাবোধ করছিল, কারণ তার মনে হচ্ছিল দায়িত্বটা অনেক বড়, কিন্তু বাচ্চাদের আশা তাকে ভাবতে বাধ্য করছিল। কিছুদিনের প্রস্তুতির পর স্টেশন থেকে একটু দূরে একটি ছোট ঘর ভাড়া নেওয়া হলো। দেওয়ালগুলো সাধারণ ছিল, ফ্যানটা পুরনো, আর জানালা দিয়ে রাস্তার শব্দ শোনা যেত। কিন্তু রবির কাছে সেই জায়গাটি কোনো স্বপ্নের থেকে কম ছিল না। বাচ্চারা মিলে ঘর পরিষ্কার করল এবং ব্ল্যাকবোর্ড লাগানো হলো। বাইরে হাতে লেখা একটি ছোট বোর্ড লাগানো হলো, নতুন দিশা শিক্ষণ কেন্দ্র। প্রথম দিন মাত্র 7 জন বাচ্চা এলো। রবি কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কারণ এখন এই দায়িত্ব সত্যি তার হয়ে গিয়েছিল।
কিন্তু যেমনই পড়ানো শুরু করল তার ভয় দূর হয়ে গেল। সে অনুভব করল যে এটাই সেই কাজ যাতে সে নিজেকে সবথেকে বেশি জীবিত অনুভব করে। ক্লাস শেষে বাচ্চাদের হাসি দেখে তার আত্মবিশ্বাস আরও মজবুত হয়ে গেল। ধীরে ধীরে আশেপাশের মানুষ এই কোচিংয়ের কথা জানতে পারল। কিছু অভিভাবক নিজে এসে ধন্যবাদ দিতে লাগলেন যে তাদের বাচ্চারা পড়াশোনায় আগ্রহ দেখাচ্ছে। রবি প্রতিবার এটাই বলতো যে এটি সব বাচ্চাদের পরিশ্রম, কিন্তু মনের ভেতরে সে অনুভব করছিল যে তার জীবন সত্যি বদলে যাচ্ছে। এখন মানুষ তাকে নাম ধরে নয়, সম্মানের সাথে ডাকতে শুরু করেছে। অদিতি কখনো কখনো সেখানে এসে বাচ্চাদের সাথে কথা বলতেন, তাদের নিজের অভিজ্ঞতা শোনাতেন এবং পড়াশোনার গুরুত্ব বোঝাতেন। বাচ্চাদের কাছে তিনি ছিলেন প্রেরণা, আর রবির কাছে বিশ্বাস যে তার বন্ধু সবসময় তার পাশে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে এখন কথা কম, কিন্তু বোঝাপড়া বেশি হয়ে গিয়েছিল। এক রাতে ক্লাস বন্ধ করার পর রবি বাইরে দাঁড়িয়ে বোর্ডটির দিকে তাকাচ্ছিল। নতুন দিশা শব্দগুলো বাতাসে হালকা নড়ছিল। সে হঠাৎ অনুভব করল এটি শুধু বাচ্চাদের নয়, তার নিজের জীবনেরও নতুন দিশা। বহু বছর পর তার মনে হল সে পরিস্থিতির সাথে আপস করেনি, বরং পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কয়েক মাসের মধ্যেই নতুন দিশা শিক্ষণ কেন্দ্র আশেপাশের এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠল। আগে যেখানে ছোট ঘরে খালি চেয়ার থাকত, এখন ক্লাস শুরু হওয়ার আগেই বাচ্চারা এসে বসে থাকত। দেওয়ালে চার্ট আর বাচ্চাদের লেখা কবিতা লাগানো হলো। রবি প্রতিদিন নতুন প্রস্তুতির সাথে পড়াত এবং চেষ্টা করত কোনো বাচ্চা যেন নিজেকে দুর্বল মনে না করে। সে এখন বুঝতে পেরেছিল যে পড়ানো শুধু জ্ঞান দেওয়া নয়, বরং আত্মবিশ্বাস জাগানোও বটে। একদিন পাশের স্কুলের শিক্ষকরা নিজে কোচিং দেখতে এলেন। তারা বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং তাদের উত্তর শুনে অবাক হয়ে গেলেন। যাওয়ার সময় তারা রবিকে বললেন, আপনি খুব ভালো পড়ান, বাচ্চাদের ভিত মজবুত করছেন। এটি শুনে রবি কিছুক্ষণ চুপ থাকল, কারণ এটিই প্রথমবার ছিল যখন কোনো শিক্ষক তাকে সমমর্যাদায় সম্মান দিয়ে দেখলেন। সে অনুভব করল পরিশ্রম ধীরে ধীরে পরিচয়ে রূপ নিচ্ছে। এখন রবির রুটিন পুরোপুরি বদলে গিয়েছিল। সকালে স্টেশনে কাজ, দুপুরে প্রস্তুতি আর সন্ধ্যায় ক্লাস। ক্লান্তি অবশ্যই হতো, কিন্তু পরিতৃপ্তি তার চেয়ে অনেক বেশি ছিল। অনেক সময় সে গভীর রাত পর্যন্ত বাচ্চাদের খাতা পরীক্ষা করত। তার মনে হতো যদি একটি বাচ্চার ভবিষ্যৎও শুধরে যায়, তবে তার নিজের অসম্পূর্ণ স্বপ্নও পূর্ণ হয়ে যাবে। অদিতি যখনই সময় পেতেন কোচিংয়ে অবশ্যই আসতেন। বাচ্চারা তাকে দেখে উৎসাহিত হয়ে যেত এবং প্রশ্নের বৃষ্টি শুরু করে দিত। তিনি তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা বলতেন, পরিশ্রমের গল্প শোনাতেন এবং প্রতিবার এটাই বলতেন যে পরিস্থিতি মানুষকে থামাতে পারে না। রবি দূরে দাঁড়িয়ে এসব দেখত এবং অনুভব করত যে অদিতি আজও সেই একই বন্ধু আছে, শুধু দায়িত্বগুলো বড় হয়ে গিয়েছে। ধীরে ধীরে দুজনের মধ্যে আলোচনার সুরও বদলাতে লাগল। এখন তারা শুধু পুরনো দিনের স্মৃতিচারণ করতেন না, বরং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতেন। অনেক সময় ক্লাস শেষ হওয়ার পর দুজনে চা খেতেন এবং বাচ্চাদের উন্নতি নিয়ে আলোচনা করতেন। কথাগুলো সহজ হতো, কিন্তু তার মধ্যে এক না বলা আপনত্ব জড়িয়ে থাকত, যা দুজনেই অনুভব করতেন, কিন্তু শব্দ দিতেন না। এক সন্ধ্যায় বৃষ্টির পর আবহাওয়া ঠান্ডা হয়ে গিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর কারেন্ট চলে গেল এবং ঘরে হালকা অন্ধকার ছেয়ে গেল। বাচ্চারা চলে গিয়েছিল আর বাইরে রাস্তায় বৃষ্টির ফোঁটাগুলো চকচক করছিল। অদিতি হাসি মুখে বললেন, মনে আছে স্কুলেও আমরা এভাবেই পড়তাম যখন কারেন্ট চলে যেত? রবি হেসে ফেলল, কিন্তু সেই হাসিতেই পুরনো স্মৃতির উষ্ণতা ফিরে এলো। সেই মুহূর্তে দুজনের মনে হল সময় দূরত্ব তৈরি করেছে ঠিকই, কিন্তু সম্পর্ক কোথাও ছিঁড়ে যায়নি। সেই সময়ই এক বাচ্চা সরলভাবে জিজ্ঞেস করল, রবি স্যার, ম্যাডাম আপনার কি হন? দুজনেই হঠাৎ চুপ হয়ে গেলেন। অদিতি হালকা হাসির সাথে জবাব দিলেন, আমরা পুরনো বন্ধু। বাচ্চারা সন্তুষ্ট হয়ে চলে গেল, কিন্তু সেই প্রশ্নটি দুজনের মনে এক হালকা ঢেউ তুলে দিয়ে গেল। প্রথমবার তাদের মনে হল তাদের সম্পর্ক এখন শুধু স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নেই। সেই রাতে রবি অনেকক্ষণ ঘুমোতে পারল না। তার মনে হল অদিতির উপস্থিতি এখন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে নিজেকে বোঝাতে থাকল যে তাদের মধ্যে অনেক পার্থক্য আছে, পদ, পরিচয় আর দুনিয়ার। অন্যদিকে অদিতিও বাড়ি ফেরার পথে ভাবছিলেন যে তিনি সবথেকে বেশি শান্তি সেখানেই পান যেখানে রবি আর তার বাচ্চারা থাকে। নতুন দিশা শিক্ষণ কেন্দ্র এখন শুধু একটি কোচিং নয়, বরং পুরো এলাকার ভরসা হয়ে উঠেছিল। সন্ধে হতেই গলি বাচ্চাদের কোলাহলে ভরে যেত এবং বাবা মায়েরা বিশ্বাসের সাথে তাদের বাচ্চাদের রবির কাছে রেখে যেতেন। অনেক বাচ্চার স্কুলের রেজাল্ট ভালো হতে শুরু করল, যার ফলে মানুষের ভরসা আরও বেড়ে গেল। রবি প্রতিটি সাফল্যকে বাচ্চাদের পরিশ্রম বলে বলত,
কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করছিল জীবন তাকে নতুন পরিচয় দিয়েছে। একদিন কোচিংয়ে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে বাচ্চারা কবিতা, ভাষণ আর নাটক পরিবেশন করল। অদিতি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন, কিন্তু তিনি আনুষ্ঠানিক দূরত্ব বজায় রাখার বদলে বাচ্চাদের মাঝে বসতে পছন্দ করলেন। যখন এক বাচ্চা মঞ্চে উঠে বলল, যদি রবি স্যার না থাকতেন তবে আমি পড়াশোনা ছেড়ে দিতাম, তখন পুরো ঘরে করতালির আওয়াজ ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে রবির চোখ ভিজে এলো, কারণ সে প্রথমবার অনুভব করল যে তার লড়াই অন্য কারো শক্তি হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানের পর দুজনে ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিলেন। বাতাস শান্ত ছিল এবং নিচে বাচ্চাদের হাসি ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছিল। অদিতি ধীর স্বরে বললেন, তুমি যা করেছ তা খুব কম মানুষই করতে পারে। রবি হাসি মুখে জবাব দিল, যদি সেদিন তুমি স্টেশনে দেখা না হতে তবে হয়তো আমি নিজেকে কখনো চিনতে পারতাম না। এটি শুনে দুজনেই কিছুক্ষণ চুপ থাকলেন, কিন্তু সেই নীরবতায় গভীর আপনত্ব ছিল। এখন তাদের দেখা হওয়া শুধু কোচিংয়ে সীমাবদ্ধ রইল না। কখনো কখনো অদিতি ছুটির দিনে বাচ্চাদের জন্য বই নিয়ে আসতেন, কখনো রবি তাকে গ্রামের পুরনো স্মৃতি শোনাত। কথা বলা আরও সহজ হয়ে গেল এবং দুজনেই অনুভব করতে শুরু করলেন যে তারা একে অপরকে ছাড়া নিজেদের প্রতিদিনের কথাগুলো অসম্পূর্ণ মনে করেন। তবুও দুজনেই কখনো নিজেদের অনুভূতি খোলাখুলি স্বীকার করেননি, কারণ তারা এই সম্পর্কের সহজতা হারাতে চাইছিলেন না। এক সন্ধ্যায় অদিতি হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার কি কখনো মনে হয় যে জীবন আমাদের দ্বিতীয়বার সুযোগ দেয়? রবি কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, কিন্তু ভয় লাগে যে যদি আমরা তাকে চিনতে না পারি। অদিতি তার কথাটি বুঝতে পারলেন, কারণ একই ভয় তার মনেও ছিল। দুজনেই জানতেন যে তাদের মধ্যে কিছু একটা বদলে গিয়েছে, কিন্তু তাকে নাম দেবার সাহস তখনও বাকি ছিল। ইতিমধ্যে সমাজের নানা কথা ধীরে ধীরে সামনে আসতে শুরু করল। কিছু মানুষ ফিসফিস করে বলতো যে একজন আইপিএস অফিসারের এতটা সময় কোচিংয়ে কাটানো অদ্ভুত। রবি দূরত্ব তৈরির চেষ্টাও করেছিল, যাতে অদিতির কোনো ধরনের সমস্যা না হয়। সে দেখা করা কমিয়ে দিল এবং নিজেকে শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে লাগল। অদিতি এই পরিবর্তন সাথে সাথে লক্ষ্য করলেন। একদিন তিনি সরাসরি কোচিংয়ে পৌঁছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি আমার থেকে দূরে পালাচ্ছ কেন? রবি নজর নিচু করে বলল, তোমার দুনিয়া আলাদা অদিতি, আমি চাই না মানুষ তোমার সম্পর্কে ভুল কিছু ভাবুক। অদিতি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত স্বরে বললেন, মানুষ যদি সম্পর্কগুলো বুঝত তবে দুনিয়ায় কোনো ভুল বোঝাবুঝিই থাকত না। তার চোখে দৃঢ়তা ছিল, যেন তিনি প্রথমবার নিজের হৃদয়ের কথা স্বীকার করছেন। সেই মুহূর্তে রবি অনুভব করল, এই সম্পর্ক দয়া বা উপকারের ওপর নয়, বরং সমমর্যাদার, সম্মানের ওপর দাঁড়িয়ে আছে। বহু বছর আগে স্কুলে শুরু হওয়া সেই বন্ধুত্ব এখন এক গভীর বোঝাপড়ায় পরিণত হয়েছিল। দুজনে কিছুই বললেন না, কিন্তু তাদের হাসি বলে দিচ্ছিল যে মন সেই কথাটি মেনে নিয়েছে যাকে শব্দের প্রয়োজন নেই। সময় ধীরে ধীরে এগিয়ে চলল এবং নতুন দিশা শিক্ষণ কেন্দ্র এখন শহরের এক বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। ছোট ঘর থেকে শুরু হওয়া ক্লাস এখন বড় হলে পরিণত হয়েছে। দেওয়ালে বাচ্চাদের সাফল্যের ছবি লাগানো আছে এবং প্রতিটি কোণায় পরিশ্রমের কাহিনী দেখা যায়। অনেক বাচ্চা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে শুরু করেছে এবং তাদের মা বাবা গর্ব করে বলেন যে তাদের বাচ্চাদের জীবন বদলানোর শুরুটা এই জায়গা থেকেই হয়েছিল। রবি প্রতিটি সাফল্যে হাসত ঠিকই, কিন্তু আজও নিজেকে সেই সাধারণ মানুষটিই মনে করত। অদিতির জীবনও নিজের দায়িত্বের সাথে সাথে এগিয়ে চলছিল। আলাদা আলাদা জেলায় ডিউটি, কঠিন সিদ্ধান্ত আর অবিরাম ব্যস্ত রুটিন। কিন্তু যখনই তিনি সময় পেতেন, নতুন দিশাতে অবশ্যই আসতেন। বাচ্চাদের মাঝে বসা তাকে প্রশান্তি দিত। সেখানে তিনি অফিসার নন, শুধু অদিতি হয়ে যেতেন, সেই পুরনো বন্ধু যে একসময় স্কুলের রাস্তায় স্বপ্নের কথা বলত। ধীরে ধীরে তাদের সম্পর্কের কথা পরিবার পর্যন্ত পৌঁছল। শুরুতে কিছু মানুষ অবাক হয়েছিল, কারণ সমাজ প্রায়ই পদ আর পরিচয়ের ভিত্তিতে সম্পর্ক মাপে। কিন্তু যখন অদিতির পরিবার রবির কাজ দেখল, বাচ্চাদের আর অভিভাবকদের থেকে তার সম্মানের কথা শুনল, তখন তাদের চিন্তাধারা বদলে গেল। তারা বুঝতে পারলেন যে মানুষের আসল পরিচয় তার চাকরি নয়, তার কর্ম। এক সন্ধ্যায় অদিতি কোচিংয়ের খালি ঘরে বসে বাচ্চাদের খাতা দেখছিলেন। রবি হালকা স্বরে বলল, কখনো ভাবিনি জীবন এখানে নিয়ে আসবে। অদিতি হাসলেন এবং বললেন, সম্ভবত জীবন সবসময় আমাদের সেখানেই নিয়ে যায় যেখানে আমাদের থাকা উচিত। কয়েক মুহূর্তের নীরবতার পর রবি প্রথমবার মন খুলে বলল, যদি তুমি সাথে থাকো তবে এই সফর আরও সহজ মনে হবে।
এটি কোনো প্রস্তাব ছিল না, একটি সত্যি অনুভূতি ছিল। অদিতি কোনো নাটকীয়তা ছাড়াই শুধু এটুকুই বললেন, আমি তো সবসময় সাথেই ছিলাম। তার শব্দে সহজতা ছিল, কিন্তু এটাই তাদের সম্পর্কের সবথেকে বড় সিদ্ধান্ত হয়ে গেল। দুজনে বুঝে নিয়েছিলেন যে তাদের সম্পর্ক কোনো হঠাৎ তৈরি হওয়া অনুভূতির নয়, বরং বছরের পর বছর ধরে থাকা বন্ধুত্ব, সম্মান আর বিশ্বাসের ফল। বিয়ে খুব সাধারণভাবে হল, কোনো রাজকীয় হোটেল নয়, কোনো আড়ম্বর নয়। নতুন দিশা শিক্ষণ কেন্দ্রের আঙিনায় সাজানো হল। স্টেশনের কুলি, বাচ্চারা, শিক্ষক আর গ্রামের মানুষেরা সবাই যোগ দিলেন। বাচ্চারা ফুল ছিটাল আর হাসি খুশির মাঝে দুজনে একে অপরের হাত ধরলেন। সেদিন মানুষ শুধু বিয়ে দেখেনি, বরং এটি দেখেছিল যে পরিশ্রম আর মানবতা যে কোনো দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। বিয়ের পরও জীবন আগের মতোই রইল। রবি একই নিষ্ঠার সাথে পড়াতে থাকল, আর অদিতি নিজের দায়িত্বের সাথে সমাজে সেবা করতে থাকলেন। তফাৎ শুধু এটুকুই ছিল যে এখন দুজনের লক্ষ্য ছিল এক, বেশি বেশি করে বাচ্চাদের সেই সুযোগ দেওয়া যা একসময় পরিস্থিতি তাদের থেকে কেড়ে নিয়েছিল। তারা দুজনে মিলে ঠিক করলেন যে নতুন দিশা সবসময় সেই বাচ্চাদের জন্য খোলা থাকবে যাদের স্বপ্ন টাকার অভাবে থমকে যায়। বহু বছর পরও প্রয়াগরাজ জংশনের প্ল্যাটফর্ম নম্বর 3-এ মানুষ এই কাহিনী মনে করে, যেখানে একটি সাধারণ সাক্ষাৎ দুটি জীবনের মোড় বদলে দিয়েছিল। মানুষ বলত যে সেদিন ভাগ্য নয়, মানবতা জয়ী হয়েছিল। কারণ আসল সাফল্য পদ বা টাকা নয়, বরং সেই প্রভাব যা একজন মানুষ অন্যের জীবনে রেখে যায়। আপনি যদি এই গল্পের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে থাকেন, তবে আপনার আশেপাশের মানুষের সাথে এটি শেয়ার করুন। শুভকামনা হইল।